দেশের বিভিন্ন বন্দর বিদেশি কোম্পানিগুলোর মাধ্যমে পরিচালনার নামে তাদের হাতে ইজারা দেওয়া হচ্ছে বা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এমন অভিযোগে দেশের বিভিন্ন মহলে তো অস্থিরতা কাজ করছেই। বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি চলছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও আপত্তি জানানো হয়েছে এসব ক্ষেত্রে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো এখনো পর্যন্ত কারোর সঙ্গে কোনো ধরনের কোনো চুক্তি হয়নি, সেদিক থেকে তো আমাদের আশ্বস্ত হওয়ার কথা। কিন্তু যা শোনা যাচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে অথবা ঘটতে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় যে কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, সেটি সরকারের মধ্য থেকে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার জন্য একটা তৎপরতা খবর আমরা বেশ জোরে সোরে জানতে পারছি বিশেষ স্বার্থের জায়গা থেকে। সেই ধরনের কোনো চুক্তি তাদের সাথে হওয়ার আগেই ডিপি ওয়ার্ল্ডের 34 জন কর্মকর্তা নাকি চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রবেশ করেছেন এবং সেখানে তারা বিভিন্ন বিষয়ে খবরদারি করছেন। আরও মজার বিষয় হচ্ছে, এই 34 জন কর্মকর্তার মধ্যে 21 জনই ভারতীয় নাগরিক, যেই ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের নানান পর্যায়ে চরম টানাপোড়েন চলছে। রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে, ব্যবসা বাণিজ্যিক জায়গা থেকে সরকারের সঙ্গে চরম একটি দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করছে। সেখানে আবার এই যে 21 জন ভারতীয় নাগরিক যে চট্টগ্রাম নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রবেশ করলেন, তাতে আর সরকারের কোনো আপত্তি নেই, কোনো ধরনের কোনো তাদের বিরুদ্ধে অবস্থান নেই, তাতে সরকার কিছু যায় আসে না। বিষয়টি হচ্ছে, গত 15ই এপ্রিল দুবাইয়ের যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, তার ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর হোসেন, তিনি চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের কাছে গেট পাসের আবেদন করেন এবং তার পরদিনই বন্দর কর্তৃপক্ষ তাদেরকে এনসিডিতে অর্থাৎ নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে প্রবেশের অনুমতি দেন। সেই 21 জন ভারতীয় নাগরিক সহ যে 34 জন সেখানে প্রবেশ করেন, তাদের মধ্যে আর কোন কোন দেশের নাগরিক ছিলেন? দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত, নেদারল্যান্ডস, বাংলাদেশ, নাইজেরিয়া, পাকিস্তান এবং ফিনল্যান্ডের নাগরিকরা। তার মধ্যে 2-1 বাংলাদেশি নাগরিকও ছিল যারা ডিপি ওয়ার্ল্ডে কাজ করেন। যাই হোক, এই যে চুক্তি হবে সেটি তো G2G ভিত্তিতে হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে চুক্তি হবে এবং সব কিছু বিবেচনা করার অবস্থায় রয়েছে। এই বিবেচনামূলক অবস্থায় থাকাকালীনই এই কর্মকর্তারা সেখানে কিভাবে প্রবেশ করে তারা দখলদারিত্বের একটা পর্যায়ে পৌঁছেছেন এবং অনেকে এটিকে দখলদারিত্বের সঙ্গে তুলনা করছেন। চট্টগ্রামের জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, তিনি বলছেন যে ডিপি ওয়ার্ল্ডকে এখন তো ইজারা দেওয়া হয়নি, অথচ তাদের কর্মকর্তারা বন্দরের ভেতরে ঘোরাফেরা করছেন এবং তাদেরকে যাতে ভবিষ্যতে আর দেখা না যায় সেই দিক বিবেচনার জন্য হুঁশিয়ারিও তারা উচ্চারণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে। আবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন, তিনি গণমাধ্যমকে বলছেন যে এই কর্মকর্তারা টার্মিনালের মধ্যে ঢুকে তারা কি কারণে ঢুকেছে, তারা বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করবে এই অজুহাতে ঢুকেছেন। এই অজুহাতে ঢুকে তারা বলছেন কেউ কেউ এই কক্ষটি আমার, এটি আমার লাগবে। আবার কেউ আবার যন্ত্রপাতি পরীক্ষা করে জেনে নিচ্ছেন যে বর্তমান কর্মীদের সবাই এগুলো পরিচালনা করতে পারেন কিনা। মানে এই অধিকার তাদেরকে কে দিয়েছে? কোন বিবেচনার ভিত্তিতে তারা এখানে গিয়ে এই ধরনের খবরদারি করছেন? এ তো স্পষ্টত দখলদারিত্বের নজির। ইব্রাহিম খোকন তিনি এও বলছেন যে আমরা সরকারকে 16 জুন পর্যন্ত সময় দিচ্ছি, এর মধ্যে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে, নয়তো তারা 22 জুন থেকে আন্দোলনে যাবে, কর্মবিরতিতে যাবে। চট্টগ্রামের যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, আমরা জানি যে 2007 সালে 8,000 কোটি টাকা খরচ করে এটি নির্মাণ করা হয়েছিল এবং এটি বর্তমানে মানে এখান থেকে বছরে 1,000 কোটি টাকা লভ্যাংশ আসছে। সারা দেশে যেই কন্টেইনার পণ্য ওঠানামা করে তার 55%ই নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে ওঠানামা করে। এরকম লাভজনক হওয়া সত্ত্বেও কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, সেই প্রশ্ন অনেক আগে থেকে উঠেছে এবং বর্তমানে এই কন্টেইনার টার্মিনালটি যারা পরিচালনা করছে তারা বাংলাদেশি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। সাইফ পাওয়ারটেকের সঙ্গে আবার বন্দরের চুক্তি আগামী 6 জুলাই শেষ হচ্ছে।
আর এজন্যই কি তড়িঘড়ি করে এই যে জুনের 2-3 তারিখ এর মধ্যেই চট্টগ্রামের এই নিউ মরিন কন্টেনার টার্মিনালে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা ঢুকে পড়েছেন দখলে নেওয়ার জন্য, যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে, অন্য কারোর সঙ্গে চুক্তি হতে না পারে? এটি কি ভয়ঙ্কর একটি সংবাদ। আমরা এও জানি, যেটি বলতে হয়, যে এই টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দিতে আওয়ামী লীগ সরকারের সময়ও আলোচনায় এসেছিল। আওয়ামী লীগ সরকারও এটি বিদেশিদের হাতে পরিচালনার জন্য দায়িত্ব দিতে চেয়েছিল, কিন্তু একটা পর্যায়ে তা থেমে যায়। আওয়ামী লীগ সরকার যেসব কাজ, যেসব উদ্যোগ গ্রহণ করেছিল, বর্তমান সরকার এসে সব উলটপালট করে দিচ্ছে। সব বিভিন্ন প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে যাবতীয় সব কিছুই, তো বিচার ব্যবস্থারও অনেক কিছু এখন এক্সাম্পল হিসেবে আসছে। সেইখানে আওয়ামী লীগের এই যে একটি উদ্যোগ ছিল, সেই উদ্যোগটি আবার তারা পুনরুজ্জীবিত করছে মৃত অবস্থা থেকে। এর কারণটি কি? কারণটি খুবই সহজ, আমরা তো অনুমান করতে পারি। এবং আওয়ামী লীগ যখন এই উদ্যোগটি গ্রহণ করেছিল, তখন অনেকের আপত্তির মুখে, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তারা প্রবল আপত্তি জানিয়েছিল, বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল, যার কারণে আওয়ামী লীগ শেষমেশ এই চুক্তিটি করতে পারেনি, বিদেশিদের হাতে বা তাদের মাধ্যমে পরিচালনার কাজটি তারা করতে পারেনি। কিন্তু এখনও বিএনপি থেকে শুরু করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই ধরনের চুক্তি যাতে না হয় তার জন্য তো তারা হুঁশিয়ারি উচ্চারণ করছে। বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকেও তো বন্দর অন্যদের হাতে তুলে না দেওয়ার জন্য একটা বক্তব্য আমরা তাদের কাছ থেকে পেয়েছি, স্পষ্ট বক্তব্য। এবং করিডোর বন্দর সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন হুমকি মুখে না পড়ে, সে বিষয়েও তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা চেষ্টা চালাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এমন কথাও আমরা শুনেছি। সেখানে কোনো ধরনের চুক্তির আগেই ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা চট্টগ্রাম নিউ মরিন কন্টেনার টার্মিনালে ঢুকে পড়ে খবরদারি করবে, এক ধরনের দখলদারিত্ব বজায় রাখবে, এইটি কিভাবে সম্ভব? অনেক বড় প্রশ্ন এটি। চাইবেন আসলে মনের গোপন ইচ্ছা, মনের সুপ্ত বাসনা এটি নয়। যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবে এটিও কিন্তু নয়। ক্ষমতা দীর্ঘায়িত করবার খায়েশ তো আছে ডেফিনেটলি, সেই সাথে অনেকগুলো এজেন্ডা নিয়ে এসছেন তিনি, যার দরুন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইবেন। কিন্তু সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস লজ্জাজনক এক আপোষ করতে বাধ্য হবেন। সেটি বলবো না যে আগামী 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে, কিংবা 3 দিনের মধ্যে, যে কোনো সময় হতে পারে। কারণ চারপাশ দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে, কোনো কিছু বাদ দিয়ে আটকে রাখা যাচ্ছে না, বাঁধ ভেঙে যাচ্ছে। প্রশাসন বলুন, পুলিশ বলুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন, কোনো ক্ষেত্রে কোনো কিছুর লাগাম টানতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো শুধু আমারই কথা নয়, গতকালকে ভারতের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম এবং প্রাচীনতম গণমাধ্যম দ্য স্টেটসম্যান, তাদের সম্পাদকীয়তে এমনই মতামত অভিমত ব্যক্ত করেছেন। তাদের মতামতের সাথে আমি একমত। স্টেটসম্যান লিখেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ করার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তীব্র এবং উদ্বেগজনক মোড় নিয়েছে। একসময় এই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার ও গণতান্ত্রিক নবায়নের ক্ষেত্রে সাহসী পরীক্ষা হিসেবে প্রশংসিত হচ্ছিল, এখন তা অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে। সত্যিই তাই। স্টেটসম্যান যেটি লিখেছে যে শুরুতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিলেন, তখন কিন্তু বেশিরভাগ মানুষ মনে করেছিল যে একটা পুরনো ধ্যান ধারণা থেকে চেঞ্জ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবেন। কিন্তু কিসের কি, 10 মাস পেরিয়ে গেছে, কিচ্ছু দৃশ্যমান নয়, একটা অদৃশ্য অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত। সেই জায়গায় সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে প্রত্যাশা ছিল সেটি অকার্যকর হওয়ার দ্বার প্রান্তে। স্টেটসম্যান যেটি বলছে, এই সমস্যার মূলে রয়েছে একটি মৌলিক ভুল বা বিচ্যুতি, তা হলো ডক্টর ইউনূসের সংস্কার প্রথম, নির্বাচন পরের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের মধ্যে যে তাৎক্ষণিক রাজনৈতিক প্রত্যাশা আছে তার সঙ্গে এই প্রবণতা মেলে না। এইসব রাজনৈতিক পক্ষ অন্তর্বর্তী পর্যায়কে একটি রূপান্তরের সুযোগ হিসেবে দেখে না, বরং ক্ষমতায় ফেরার একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখে। ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য স্টেটসম্যানের ইনস্টলমেন্ট শীর্ষক এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। স্টেটসম্যান বলছে যে সংস্কার প্রথম,
নির্বাচন দ্বিতীয় বিবেচনায়, এটি ডেফিনেটলি ভুল। সংস্কার করবে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর দেশ চালাবে না, কিংবা ভবিষ্যতে রাজনীতি করবে না। রাজনীতির সুবিধার্থে, রাজনীতির স্বার্থেই তো একটা দেশের সংস্কার হতে পারে। শাসন ব্যবস্থা সহজে যাতে পরিচালনা করা যায়, জনগণ যাতে শাসন ঠিক না, শাসনটাকে সেবা হিসেবে উপভোগ করে, এনজয় করে, সেজন্যই তো সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ইউনূসের সঙ্গে যারা আছেন তারা যেহেতু এই সংস্কার উপভোগ করবেন না, তাহলে তারা সংস্কারের মর্ম বা মজেজাও তো বুঝবেন না। সংস্কারটা তো করা উচিত নিঃসন্দেহে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের, রাজনৈতিক নেতৃত্বের, রাজনৈতিক সরকারের। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উল্টো পথে হাঁটছেন। সংস্কার সংস্কার ধোয়া তুলে আজকে 10 মাস পেরিয়ে গেছে, সংস্কারের কোনো খবর নেই। আবার স্টেটসম্যান যেটি বলছে যে অন্তর্বর্তী সরকার তো আসলে সংস্কারের সরকার হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার একটা ট্রানজিট পয়েন্ট হতে পারে। ট্রানজিট পয়েন্টটা কিভাবে? যে একটা সরকার ছিল, একটা সরকার থেকে আর একটা সরকার এসে, এই সরকারটা আসবে, এসে নির্বাচন দিবে, নির্বাচন দিয়ে আর একটা সরকার আসবে, এটি তো কাজ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংস্কারের কথা বলে এবং বিচারের কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করছে। সংস্কার এবং বিচার, সংস্কারের ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই, বিচারের ক্ষেত্রেও অগ্রগতি নেই, বা বিচারটি আসলে প্রশ্নবিদ্ধ। গত জুলাই আগস্টের পর থেকে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, কিন্তু মানবতা বিরোধী অপরাধের একটি অংশকে বাদ রেখে একটি অংশের বিচার করা হচ্ছে। বিশেষ করে 5 আগস্ট থেকে শুরু করে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের ফলে বাংলাদেশের থানা, বাংলাদেশের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, সাধারণ মানুষ যেভাবে হত্যা যজ্ঞের শিকার হয়েছে, এগুলোকে পুরোপুরি বিচারের আওতা বহির্ভূত রাখছে, যার কারণে বিচার প্রশ্নবিদ্ধ খুব স্বাভাবিকভাবেই। এবং আরেকটি বিষয়, যে সেই সময় রাষ্ট্রের জানমাল নিরাপত্তার রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকা নিয়েছে, প্রয়োজনে গুলি করেছে, প্রয়োজনে নিবৃত্ত করেছে, নিবৃত্ত করবার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করেছে। তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, বা তারা তো জানমালের নিরাপত্তার জন্যই কঠোর হয়েছে প্রয়োজনে, রাষ্ট্রকে নিরাপত্তা দিতে। আমি সব কথার শেষ কথা যদি বলি, যে রাষ্ট্রকে নিরাপত্তা দিতে গিয়ে কঠোর হয়েছে। কঠোর হতে গিয়ে যদি কোনো এলাকা ফাঁকা করতে হয়, কাঁদানে গ্যাস ছুটতে হয়, গুলি করতে হয়, করেছে প্রয়োজনে, যে তোমরা সরে যাও, আমরা গুলি করব, তোমরা সরনি কেন? সোজা কথা, যে রাষ্ট্রকে সুরক্ষা দিতেই সেই কর্মকাণ্ডগুলো করা হয়েছিল। সেই রাষ্ট্রের সুরক্ষার জন্য আজকে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, এবং বিচার পক্ষপাত দুষ্ট, এটি বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে বালির বাঁধের মতো ভেঙে আসছে। ডক্টর ইউনূসের, আমি শুরুতে যেটি বললাম, যে ডক্টর ইউনূসের আপোষ অনিবার্য। ডক্টর ইউনূস বাংলাদেশে নির্বাচন করেও যেতে পারবে না। আমি এর আগে একাধিকবার বলেছি, এখনো বলছি, যে অসম্ভব। ডক্টর ইউনূসের পরিষদ অন্ততপক্ষে বাংলাদেশে নির্বাচন করে যেতে পারবে না। যদি একটি বুঝ দেওয়ার নির্বাচন করে, সেটিও সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। এই যে আজকে আমরা যে দিন কথা বলছি, আজকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বৈঠক আছে। অনেকে ভাবছেন যে আজকে মনে হয় একটা দফারফা হয়ে যাবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, সেই ইত্যাদি। বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবিতে অনড়। কিন্তু না, কিচ্ছু হবে না। আজকেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কোনো ঘোষণা বা এই ধরনের কোনো আশ্বাসে যাবেন না নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। তবে পরিস্থিতি আরো ঘোলাটে হবে, সেটি হয়তো আরো 1-2 মাস লাগতে পারে। লেগে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপোষ অনিবার্য। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি ওই যে বললাম, যে এই যে বালির বাঁধ আসলে আটকে রাখা যায় না। সর্বক্ষেত্রে অধপতন, দুর্নীতি কোথায় নেই? শেয়ার বাজার থেকে শুরু করে খুব ছোট একটা অফিসে পর্যন্ত দুর্নীতির স্বর্গরাজ্য। সমন্বয়ের নামধারী একদল ছেলে মেয়ে দুর্নীতিতে নিমজ্জিত। সচিবালয়ে দুর্নীতি, সচিবালয়ে গিয়ে তদবিরবাজি করে, বলে শেষ করা যাবে না। অসংখ্য ইতিমধ্যে গণমাধ্যমের